বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার। ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বর্তমান প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। নিয়মিত উপস্থাপক, অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আমি এই যে ডেইলি ভিউজের সংবাদপত্র আজ তিনটি: দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। শুরুতেই আমি এই ইংরেজি সংবাদপত্রগুলির কয়েকটি শিরোনাম পড়ছি, এরপরেই নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদারকে দেব। চিফ অ্যাডভাইজার রিটার্নস হোম, ওয়ার্পিং আপ দোহা, রোম ট্যুরস। এই যে সেই ইটালি রোমে আর কি পোপ ফ্রান্সিসের সমাহিত অনুষ্ঠানে উপস্থিতির পরে আর কি দোহা হয়ে এই যে ঢাকাতে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার টু, এইটা তো আর চোখে কুলাই না, হু আর জেস, এইটা এখানটাই আর কি আমি এইটা তো পড়তে পারছি না। এইটা শুরুতে ইংরেজিটা পড়ে দেন। Work 1-2 is 40 pitch case backlog through legal AID. Asif Nazrul. EC publishes gazette declaring Ishaq as DSCC mayor. Fatwa-e Darul Ulum Deoband to be translated into Bengali. এটা খালিদ সাহেব যে উপদেষ্টা আছেন ওনার বক্তব্য। CA returns home wrapping UP Doha Rome tours, মানে প্রধান উপদেষ্টা সাহেব আর কি ইউপি দোহা রোম হয়ে উনি ব্যাক করবেন। তারপরে নোবেল laureates urge Trump Putin to meet on denuclearation. Who urges all to help workers performing female genital mutilation. US says it struck 800 targets in Yemen, killed hundreds of Yehudis since March 15. এই ছিল নিউজ স্টার হেডলাইন কিছু অংশ। এবার আমি দ্য ডেইলি ইন্ডাস্ট্রিজ হেডলাইন কিছু আমি হেডলাইন আমি পড়ছি। এনার্জি ক্রাইসিস threatens economic stability. Bangladesh faces challenge over IMF loan installments. Gas shortage shatters industrial production. Excise duty blamed for rising air ticket prices. Mobile banking transaction deep by TK 12,583 crore. এই ছিল ডেইলি ইন্ডাস্ট্রিজের হেডলাইন। আমার হাতে এখন সর্বশেষ আছে ইত্তেফাক এর শিরোনাম পড়ছি। এই বিষয়ে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি নিউজ স্টার এবং ডেইলি ইন্ডাস্ট্রিজ এই শিরোনামের পরে আমি হেডলাইন পড়ার পরে আমাদের এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ছি। প্রথমে ঠেকানোর নামে খোলা প্রান্তরে মূর্তিমান আতঙ্ক, ঠেকানোর নামে কয়েকশো কোটি টাকা গচ্ছা, একদিনে 4 শিক্ষার্থী সহ 12 জনের মৃত্যু, অর্থাৎ বজ্রপাতে এই মৃত্যুটা হয়েছে। ইটালির
সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস টানা 15 বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের, তবুও চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছে তরুণ তরুণীরা, অনেক হয়রানি ও বিদ্বেষ। এখানে আমার একটি বলার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 3.5 দিন এই দেশটাই যখন আসেন নাই আর কি প্রধান উপদেষ্টা হিসাবে, 68 জন এখানে কিন্তু মব কিলিং হয়েছে। এইটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর একটি উপস্থাপনা করে রেখেছি। এখন যেটা বলছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন হওয়ার জন্য হয় নাই, আমার প্রশ্নটা হচ্ছে আমার এখানটাই এই যে 90 দিনের পরে অন্তর্বর্তী হোক, আপনার ইন্ট্রিম হোক, আর ওই সেই তত্ত্বাবধায়ক হোক বা সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার হোক, 90 দিনের পরেই আর কি এই যে রাষ্ট্রপতির বৈধতার ওপরেই কিন্তু টাইম টু টাইম অটো ইনহ্যান্স হয়ে এখন দেশটা পরিচালিত হচ্ছে। আর যদি কিনা বলে দিত আর কি নির্বাচনটা হবে 2030 সালে, তখন কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, যেহেতু উনি অনুপস্থিতিতে এখানে এসছেন 3.5 দিনের মানে পরে এখানে উপস্থিত হয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন, এই কারণেই আর কি নির্বাচনী রোডম্যাপ যেহেতু ঘোষণা করেন নাই, 90 দিনের পরের সব দিনগুলো কিন্তু যেহেতু আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাই বলছেন আর কি যে এখন আমরা আইন সংবিধানটাকে এই কাটছাট করে বা যেভাবেই হোক না কেন নির্বাচন উপযোগী, গণতন্ত্র উপযোগী করে নিব, বাকি কাজটা শুধু নির্বাচন করার জন্য, বাকি কাজটা করবেন পরবর্তী নির্বাচিত সরকার। তো সেই হিসাবে আমি যেহেতু গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে, ফ্যাসিজম নিয়ে, নাৎসিবাদ নিয়ে, ভোট নিয়ে, স্বৈরতন্ত্র নিয়ে, গণতন্ত্র নিয়ে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে, ক্যালিফ ডেমোক্রেসি নিয়ে, যার জন্য আমি সৌদি আরবও গেছি, মধ্যপ্রাচ্যের আরো দেশ গেছি, আমেরিকাতে 2001 সালে প্রথম গিয়েছি গণতন্ত্র গবেষণা করতে যাই। আমার এটি একটি অরাজনৈতিক এরশাদ সরকারের সময় আর কি 1987 সালে প্রতিষ্ঠা করা ডেমোক্রেটিক বাংলাদেশ। এখন যেটা আমি রাজনৈতিক দল হিসাবে আর কি এইটা নিব, সেইভাবেই আমার যে পরিষদ ডেমোক্রেটিক বাংলাদেশে চিন্তা ভাবনা করছে, সেই জায়গা থেকে গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ভোটাভুটি এর ওপরেই আমার যেটা লেখাপড়া, তার থেকে যেটা আমি বুঝেছি, যেহেতু যতদিন না পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় নির্বাচনী দিনক্ষণটা স্পেসিফিক ওই যে ইসির মাধ্যম দিয়ে বলবেন আর কি 2030 সালের নির্বাচন, এখানে কিন্তু আর কোনো সমস্যাটা নাই। এ ব্যতিরেকে এখন যেটা হচ্ছে 90 দিনের পরেরই আর কি, যতদিন না পর্যন্ত এই যে নির্বাচনী ডেট শিডিউল নির্বাচন কমিশন কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ডিক্লেয়ার করা হচ্ছে, ততদিনই কিন্তু এটা বৈধ হবে না অবৈধ হবে, যেহেতু রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় মাননীয় ওই যে প্রধান বিচারপতির কনসেনসাসের মাধ্যমে এই পরিষদকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। আর এখানে আরেকটি কথা আছে, ইন্ট্রিম যারা উপদেষ্টা হয়েছেন এরাও কিন্তু সম্পূর্ণ সংবিধানেরও পরিপন্থী, অবৈধ, এবং আর যারা আবার এই যে ক্রাইটেরিয়া চেঞ্জ করে এখানে অন্য একটি পদে বা কমিশনার হিসাবে ঢুকে এখন আর কি মাননীয় প্রধান উপদেষ্টা বা একটা মন্ত্রণালয়ে এখানকার উপদেষ্টা হয়েছেন, এরাও কিন্তু অবৈধ হিসেবে গণ্য হবে কি হবে না, এটা যেহেতু রাষ্ট্রপতির মুরব্বিয়ানাই হয়েছে, মাননীয় প্রধান বিচারপতির এই নির্দেশনা ক্রমেই আর কি আইন মেনে করা হয়েছে। এখানটায় এখন দেখার বিষয়, যিনি প্রধান বিচারপতি হয়েছেন ইনি কি রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য নিযুক্তি পেয়েছেন? ইলেকশন কমিশন যেটা যে প্রধান নির্বাচন কমিশনারগণ 5 বছরের জন্য কি নির্বাচিত হয়েছেন? যদি তা না হয়ে থাকে, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি আর কি, প্রধান বিচারপতিও আর কি এই যে জামাত ইসলামের ইয়ানত দেওয়া রাজনীতি, এবং প্রধান নির্বাচন কমিশনারও আর কি এই জামাত ইসলামের ইয়ানত দেওয়া জামাত সমর্থিত রাজনীতি, এবং এখানটায় এখন দুদকের যিনি মহাপরিচালক এইরকম।
এবং সারা বাংলাদেশের 64 জেলায় আর কি যারা আছেন তাদের কেউই আর কি বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি অন্য কোনো দলেরই নন, একেবারেই ঘোষিত প্রায় 12 জন জেলা প্রশাসক। আর অঘোষিত যারা, এরাও বলছে আমরা জামাতের পক্ষ থেকে, এই যে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে এখানটাই জেলা প্রশাসক হিসাবে যেহেতু কেউ বসছে না, এবং এই যে পুলিশের যে মহাপরিদর্শক আইজিপি মহোদয় ইনিও আর কি ওই রকমটা। তো কাজেই এই জায়গাটায় আমার যে রাজনীতির পড়া, গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, ভোটাভুটি, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, মেয়াদটা 90 দিন। এখান থেকে একমাত্রই আর কি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি এই জায়গাটাই ব্যাখ্যাটা ভালো দিতে পারলেও আর কি যতদিন না পর্যন্ত ইলেকশন কমিশন কর্তৃক ডেডলাইন দেওয়া হবে ততদিন পর্যন্তই কিন্তু এই যে উপদেষ্টারা এবং অন্যান্যরা এটা বৈধ হবে না অবৈধ হবে এটা মাননীয় প্রধান বিচারপতি, যেহেতু তাদেরকে ওই রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে নিয়োগকর্তা, সেখানটা থেকেই আদেশটা আসলে ভালো। জি, ধন্যবাদ। অনেক হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, তবে এখানে একটু কথা বলে রাখি, ইতিপূর্বে দেয় নাই বলে আজকেই যদি দিয়ে দেয় তাতেও কিন্তু কোনো অসুবিধাটা নাই। কিন্তু ওই যে ইলেকশন কমিশন কর্তৃক নির্বাচনী ডেডলাইন ঘোষণা ছাড়া এই দেশের মত পিটানো, খুন, অনৈতিকতা, ঘুষ খাওয়া, এখন তো আগে যাই হোক আর কি একটা পার্সেন্টেজ হইতো বিভিন্ন ভাবে গোপন গাপানে, এইটা এখন আর এইটা নাই। ওই ডিসি, এসপি, সচিবরা বলছে কি বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের যারা মহাপরিচালক সেজে বসেছেন, কমিশনারদের কমিশনাররা, ইভেন এমনকি এনসিপি ছাত্র সংগঠন, ওই যে যারা ছাত্র জনতার আন্দোলনের আর কি বৈষম্য বিরোধী ছাত্ররা, ছাত্রদের গার্জিয়ানরা এইভাবেই আর কি এটা চাঁদাবাজিও না, ঘুষও না, এটা কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আর কি। এটাই, জি, ধন্যবাদ। অনেক হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে। আসিফ নজরুল, চট্টগ্রাম। না, এইটা আসিফ নজরুল, ওখানে আমি খবরটা দেখছিলাম, জি, উনি বলছেন কি এটা সেই আমার ছোট ভাই ইব্রাহিমের কথাও না, ওই যে আমার হোটেল বেনাপোল, হোটেল তো আছে বেনাপোল, তো দারোগাকে আমার ওই হোটেলটা তাবলিকি হোটেল বা হাজী সাহেবের হোটেল হিসাবে পরিচিত, হোটেল বেনাপোল। তো দারোগা মনির এই জায়গায় প্রথম সে শুরু করছে বিরক্তি করা, তার লোকজন, মেহমান, আত্মীয় স্বজন ফ্রি থাকতে দিতে হবে, তাদের খাওয়া দাওয়া এন্টারটেইন করতে হবে। তো এই রকমই একদিন আমার ওই হোটেলে তো আমার নির্দেশনা আর কি, এই যে ওসির সাথে কথা বলা যে আমি হোটেলটা করেছি, আমি একজন ইসলামী ধর্মীয় মূল্যবোধের লোক, আমরা এই এলাকার জমিদার মানুষ, এখানটায় একটু সার্ভিস দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এই যে অসুস্থ মুমূর্ষ অনেক হতদরিদ্র রুগীরা ইন্ডিয়াতে চিকিৎসায় যায়, অনেক ছোটখাটো চাকরিজীবীরা ওই যে সরকারি খরচে ইন্ডিয়ায় চিকিৎসায় যায়, তাদের তো ওই পাসপোর্ট এন্ট্রি দিতে দেরি হলে থাকার মতো হোটেলের পয়সা থাকে না, এদেরকে আমার ওখানে একটু সোশ্যাল সার্ভিস, ইসলামিক মূল্যবোধের সার্ভিস, তাবলিকি সার্ভিস দেওয়ার জন্যই হোটেলটা করা। যখন আমি এই যে মনিরকে এই সুবিধাটা পাই নাই, ও একদিন কি করছে, ওই ফাঁকে জোকে দেখে হোটেল তো তখন ফুল বুকিং, এইবারও কি করছে 2021 সালে, এই তখন 2020 সালে কোভিড শুরু হয় নাই, এইবার আমার একটা হোটেল 204 নম্বর রুম, 2 তলাতেই, ওই যে বাথরুমের ওপরে একটা ওই বাংকার মতো আছে এই খালি জায়গা, ওই জায়গার উপরে সে 2টি খালি মদের বোতল দেখে আসছে খালি, হ্যাঁ, রাখার পরে ওই যে পরবর্তীক্ষণে আর কি রাত 11টার দিকে যেয়ে ওখান থেকে মদের বোতল 2টা নিয়ে খোঁজ খাস করে এইবার বের হয়ে বোর্ডারদেরকে নিয়ে যাবে আর কি এই থানাতে। তার আগে তো টাকা পয়সার অফার করছে বোর্ডারদের কাছে, তখন বোর্ডাররাও রাজি না হওয়াতে আমাকে ফোন দিছে, দেওয়ার পরে আমি দারোগাকে ফোন দিলাম, কথা বলে নাই। এইবার আমার ছোট ভাই ইব্রাহিম গোলদার, ও তখন ছিল আমার ওই সুপারভাইজিং মানে মালিকের পক্ষের আর কি লোক, ও তখন মনির দারোগাকে বলছে যে এইটা তুমি খালি বোতলের মদ, বেনাপোল সীমান্ত অঞ্চল, এখানে তো সবাই মদ খায়, তো তোমার এই খালি বোতল ওখানে রাখার দরকারটা ছিল কি? তুমি ওটা ভরেই নিয়ে আসতে, হ্যাঁ, এইটা ভরে না নিয়ে এসে খালি বোতল নিয়ে যাবো হোটেলটা কার জানো? এই যে আমার মেজে ভাইজার সাথে যদি কথা না বলে এই বোর্ডার নিয়ে যাস তো জবাই করে দিব, কত পাগলা টাইপের ইব্রাহিম ছোটটা আর কি।
তখন আর কি দারোগা ওখান থেকে যেয়ে আমার এই হোটেলের মেন গেট বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে এইবার সেই মনে হয় আমার বড় ভাইকে না কাকে নিয়ে গেছে, বর্ডারতে নিয়ে গেছে। তারপরে 4 লক্ষ টাকা দিয়ে রফা করতে হয়েছে। তো এইটাই হচ্ছে যখন আর কি এই যে আসিফ নজরুল মহোদয় বলছেন আপনারা ধরেই দেন, কার বাপের বুকের পাটা আছে এইরকম যে একজন লোককে ধরাইতে গেলেই তো বলবে হয় এ মব পিটিয়ে মারবে, না হলে সন্ত্রাসী, না হলে ডাকাতি করতে আসছে। এখানটাই হচ্ছে আইনটা হচ্ছে কি, আসিফ নজরুল মহোদয় আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছে একজন, তার মাধ্যম দিয়ে এসআরও দিবেন প্রজ্ঞাপন, যে যারা মিথ্যা মামলা করছে প্রজ্ঞাপনের কপি যাবে থানাতে, কপি যাবে আদালতে। যারা এফআইআর করতে চায়, জিডি করতে চায়, জিডি মামলা করতে চায়, তখন তারা বলবে আর কি এখানে তোমরা দেখছো আসামি 4 জন, অজ্ঞাত 400 জন। এই 400 জন কোথায় আর তুমি কে? কোন লোক কিন্তু বাদী হয়ে মামলা করতে থানায় যায় না, কোর্টেও যায় না, পক্ষে লোক যায়। ওই পক্ষের যে যাচ্ছে কোর্টে গেলেও তাকে কোর্ট দারোগা বা কোর্ট পুলিশ আটক করবে, এবং থানাতে গেলেও যে ডিউটি অফিসার আছে সে তাকে প্রথম আর কি জিম্মায় নিবে। আর এর জন্য প্রাথমিক দরকার কিন্তু আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্তৃক এখানে নির্দেশনা সহ প্রজ্ঞাপন, বা আপনার যেটাকে এসআরও বলা হয়, বা অধ্যাদেশ, বিভাগীয় অধ্যাদেশ। আর এইটা না করে নজরুল মহোদয় ভাবতেছেন উনি তো আইনের স্যার, কিন্তু উনি আইন পড়ার অনেক আগেই আমি আইন শাস্ত্র পাশ করেছি, এখনো রেভিনিউ বিষয়ক এই মাননীয় উচ্চতর আদালতের আমি রেভিনিউ অ্যাডভাইজারি লয়ার, আমার একাধিক ডিএলআরও আছে। তো এই জায়গাটায় আমি ওই আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরাবর আমি উপস্থাপন করছি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে, বা সম্পাদকরাও কিন্তু আমার এই ঘোষণাটা আইনগত হলে এইটা মেনেও কিন্তু থানা এবং আদালত কাজ করতে পারে। যারা মামলা একটা করতে গেলেই আর কি এই যে আদালত যখনই মামলাটা জমা দিবে, হাইকোর্টে যেমন একজন ওই অ্যাসিস্ট্যান্ট আপনার ওই কি বলে, আপনি তো একটা মামলার ইয়ে হলেন আর কি অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নি আছেন না, এটা তো জমা দিতে হয় ওই যে স্কুটনি করে যে আর কি রিট নম্বর পড়ার আগে দিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উচ্চতর আদালতে। আর এইরকম এই এমনি মামলা করতে গেলে নিচের আদালতে পেশকার আছে, যখন পেশকারের কাছে ফাইলটা পেশ করা হবে তখনই পেশকার বলবেন আর কি আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে, যেহেতু আইন মন্ত্রণালয় এটা করছে না, আমি এখান থেকে এছাড়া আইন মন্ত্রণালয় এই যে আসিফ নজরুল মহোদয় যে কথাটা বলেছেন আপনারা ধরিয়ে দেন। কেন আমরা ধরিয়ে দেব? আপনি ওই পথটা ছেড়ে দেন, ওই পথটাতে আমার মতো কাউকে আমি তো আর নিজে যেয়ে বসতে পারবো না, ওই জায়গাটায় আমি চলে যাই, 24 ঘন্টাও লাগবে না, 4 মিনিটও লাগবে না। একটা অধ্যাদেশ, এটা হলো 12 ওয়ার্ডের, সময় লাগবে 30 সেকেন্ড। এই অধ্যাদেশ দিয়ে দেন আজকে, মব পিটানো, এই যে একাধিক আসামি, তারপরে আসামি হয়ে যাওয়ার পরে মুখরোচক কথা, এইগুলো শুনতে আর ভালো লাগছে না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা না বলে পাচ্ছি না আর কি। এই বলতে যেই তো আমার 7 আগস্ট যা করার করছে বহুবার বলেছি আর কি। এই জায়গাটায় আমি সেই আইন মন্ত্রণালয় বরাবর আবারও করজোরে অনুরোধ করছি আপনারা একটি প্রজ্ঞাপন দেন, এবং থানার প্রতি আর কি আমার এখান থেকে উপস্থাপনা, এই যে ডিউটি অফিসাররা এই রকম মামলাটা যখন করতে যাবে, এফআইআর করতে যাবে, যাচাই বাছাই, আপনারা যেমন আমার এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেল নুরুজ্জামানের বউকে, এই যে বৈষম্য জামাতের এই যে সদস্য আব্দুল হামিদ, থানাতে ফোন করার পরেও আর কি দারোগা পুলিশ আসে না, আর এমনি আপনারা টাকা পয়সা নিয়ে মামলাটা করে দিচ্ছেন। পুলিশের আইজিপি মহোদয় বরাবরই আর কি জ্ঞাতার্থে আমি বলছি, এই যে এখানে যেটা শোনা যাচ্ছে পুলিশের মহাপরিদর্শকও আর কি জামাতের ইয়ান উদ্যানকারী রোকন, সেইটা ভালো কথা, উনি তো ইসলামিক মূল্যবোধেরই কথা বলছেন আর কি। তো এই জায়গাটায় আর কি উনি যদি একটা ভারবালি বলে দেয়, এই যে থানা, পুলিশ, ওসি, এসপি, ডিআইজি, এআইজি, ক্রাইম, তোমরা যারাই আসো না কেন একটু ভালো করে দেখে শুনে যাতে সাধারণ মানুষ পুলিশের বন্ধু হয়, হয়রানি না হয়। আর ওই রকমটা পেশকাররাও আর কি ওই কোর্টে গেলে, মামলা করতে গেলে ওই যে আইনজীবীর মাধ্যমে আদালতে কি বলে প্রডিউস দেওয়া হবে, যদি পেশকার বলে দেয় আর কি অজ্ঞাত কোনো মামলা এখানটায় আনলে আমি কিন্তু ওইটা চোখ বুলিয়েও দেখবো।
খুব ইজি। এটা যদি আসিফ নজরুল মহোদয় ওইটা না বলে, ওইটা যদি উনি উনি তো উপদেষ্টা বা মন্ত্রী, উনি যদি বলতেন থানা এফআইআর নিবেন না যাচাই বাছাই সাপেক্ষ ছাড়া, এই যে পেশকাররা কোনো আদালতেই আর কি মামলাটা নিবেন না যাচাই বাছাই ছাড়া, আর কি এই যে রিটের ক্ষেত্রে যারাই এই রকম ভুয়া মামলার জন্য বা সঠিক মামলার জন্য জামিনের আবেদন করছে যাচাই বাছাই ছাড়া, তাদেরও ডকুমেন্টস নিবেন না। সহকারী ওই সেক্রেটারি যদি এই কাজটা উচ্চতর আদালতও করে, সাধারণ জনগণ আমরা কিন্তু বেশি যাই। জি ধন্যবাদ। আপনার কথার উপর বেস করেই আমি একটু বলি, যেমন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব উনি যে কথাটা বলছেন যে মামলা সংক্রান্ত বিষয়ে, তো সেখানে উনি একজন আইন উপদেষ্টা বা শিক্ষক মানুষ, তো উনি আইন উপদেষ্টা মানে কি উনার একটা কথাই তো আইন, তো সেইটা একটা প্রজ্ঞাপন জারি করলেই তো হয়। তো এইভাবে তো না, উনার আইন শুধু না, তো উনার সুপারিশে এই যে ছাত্রদের 2 জন আর কি উপদেষ্টা হয়েছে, উনার সুপারিশ ছাড়াই আর কি উনার নাম করে এই যে মাহফুজ আলম, উনি ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কেরানি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এখন উপদেষ্টা হয়ে গেছে। অবৈধ কিন্তু মাহফুজ আলম, শিক্ষা নাই, দীক্ষা নাই, অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই, কোনো কিছুটাই নাই। আমি কন্ডেম করেছি, আমি একটা প্রতিবাদ করছি কি, আমি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক হিসাবে এইটা আমি আমার প্রতিবাদটা হচ্ছে এই মাহফুজ আলমের মতো অযোগ্যরা যখন এই জায়গাটাই থাকবে, আমি আমার যত কার্যক্রম কুরিয়ার সার্ভিস করব, এছাড়া তো আর আমার প্রতিবাদের ভাষা না। আর আমার এখানে মজার ব্যাপারটা দেখেন, এই দেশে কিন্তু এখন কোনো সংবাদপত্রের মালিক সম্পাদকরা পত্রিকা চালাচ্ছে না। ওই যে এবি পার্টির ফুয়াদ, এর যারা সাঙ্গপাঙ্গ, ওই শিবির করা যারা আর কি, নূরের দলের যারা লোকজন, টকশোতেলেরা, পত্রপত্রিকার সম্পাদকও এরা, অনলাইনেরও এরা, সোশ্যাল মিডিয়ারও অবৈধভাবে যে পোস্ট হচ্ছে আর কি, এরা সব আর কি মিথ্যাচারে ভরা। ধন্যবাদ। চট্টগ্রাম টেস্ট প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ। আজকে আমি খেলাটা দেখছিলাম, এই যে আমি প্রথম সেশনটা দেখলাম, তো বাংলাদেশ নট আউট আর কি, কালকের যে একটা উইকেট ছিল এটা প্রথম বলেই নিয়ে নিছে। এরপরেই বাংলাদেশ এখানে এই যে আমি খেলা দেখলাম 14 ওভার পর্যন্ত, তখন তারা রান করছে এই 49। ধন্যবাদ। এবং ভালো অবস্থায় এইভাবে যদি খেলে, ক্রিকেট খেলাটা ওই আগের যে কথাটা বলছে না, যতটা না ক্রিকেটে খারাপ করেছে তার থেকে বেশি হচ্ছে আমাদের এই দেশের এই প্রত্যেকটা যারা সাংবাদিক তো এখন এখানে নাই, এরা অধিকাংশই হচ্ছে এই যে ছাত্র জনতা সরকারকে সমর্থন করে নাই, এদের নাম ভাঙিয়ে আর কি ওই প্লেয়ারের ভিতরেও ঢুকে গেছে, যে রদ বদল করে এইবার টিমে আর কি অরিজিনাল যারা টেস্ট প্লেয়ার আর কি তাদের 2-3 জনকে ইনক্লুড করা হয়েছে বোলার এবং ব্যাটসম্যান হিসেবে। ওই যে সেই আজকের যারা ব্যাট করছে দেখলাম, এরাই অরিজিনালি ওপেনার আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি 1987 সাল থেকে এই ক্রিকেট খেলাটা দেখি, 87 কি 86 থেকে। তখন ওই যে ভারতের সুনীল গাভাস্কার এবং ওই যে আরেকজন ছিল না এখন যিনি ধারাভাষ্যকার আর কি, শাস্ত্রী, রবি শাস্ত্রী, পাকিস্তানের ইমরান খান, রেডিওতে শুনতাম। হ্যাঁ, শুনে শুনে এই জায়গার থেকে। আর তখন তো ক্রিকেট বলতে টেস্টকে বোঝানো হয়। এই জায়গাটায় এই যে ছেলেপিলে গুলো, এদেরকে ধন্যবাদ না, যাই খেলুক না কেন, এদের একটা কথাই বলতে হবে, এই বাবারে বল করবি ডট, আর তোরা হচ্ছে উইকেট দরকার নাই, ক্রিজে দাঁড়িয়ে থাকবি, রানও দরকার নাই, সারাদিন খেলে 20 রান কর, 15 রান কর। আমি ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা দেখেছিলাম, যে খেলাটাই ব্রায়ান লারা 405 করে আর কি। ওই খেলাটাই ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে তোমার 50 ওভারে 35 রান করে, তার মানে প্রতি ওভারে 1 রানও না। সেই খেলাই ব্রায়ান লারা করে তোমার হইলো 405 রান, যেটা এখনো অটুট আছে। আমি কিন্তু সেই খেলাটা দেখেছি, এটা মনে হয় 1994 সালে। তার এই টেস্ট মনে হয় এই রান তো কেউ মনে ভাঙতে পারে না, ভাঙতে পারে নাই। আমি যেটা বলছি এই ছেলেপিলেদেরকে, এই সাকিব আল হাসানের এখন যেটা আমি বলছি আর কি, মামলা হয়েছে, অন্যায় করেছে, বিচারও চলো, এটা খেলাটাও করুক। সাকিব আল হাসানের মতো প্লেয়াররা বাংলাদেশকে কেরিয়ার যেরকম নবজিৎ সিং সিধু ভারতের আর কি ওপেনার, এর নামে মার্ডার কেস হয়েছিল, খেলাটাও চালাইছিল, বিচার হয়েছে,
তারপরে তো সেই বাদীপক্ষ আর কি নেগোসিয়েশন করে। তো সাকিব আল হাসানের এটা তো পলিটিক্যাল মামলা, তারপরেও যদি অপরাধী হয় শাস্তি হবে, এখানটায় আমার কোনো কম্প্রোমাইজ নেই। ধন্যবাদ। বেশি উৎপাদনে কমেছে খাদ্যপণ্যের দাম, মানে উৎপাদন বেশি হচ্ছে হওয়াতে খাদ্যপণ্যের দাম, কোনো খাদ্যের দাম কমে নাই। তো ওই আলু, পটল, বেগুন, টমেটো কি দাম করছে? না, 80 টাকা। 60 এর নিচে কোনো কম আছে? না, কোনো তরকারি নেই। আর এই যে অপপ্রচার যারা করছে, এরা সবাই যে বাণিজ্য উপদেষ্টা, অবৈধ বাণিজ্য উপদেষ্টা, শেখ আপিল উদ্দিনের নিয়োগ করা। সোয়াবিনী তেল ইম্পোর্ট রেটের উপরে লাভ করবে, বাল্ক 80 পয়সা হলো পেটেন্ট, আর বাল্ক 60 পয়সা সোয়াবিনের। কিন্তু এখানে বশির উদ্দিন আর কি ওই তো মালামাল কিনে প্রথম জাহাজে, এটা পত্র পত্রিকার খবর বলছি, এলসি সব কিনে নিয়ে জাহাজে স্টোর বানিয়ে মজুত করলো, এরপরে ওগুলো বেচে দিয়ে এইবার আবার এখানটায় যখন দেখছে এই সোয়াবিন তো রোজার মাসে কেউই পাই না, ওই ভোক্তা অধিকারের একজন আর কি বললেন আর কি যে রমজান মাসে আমরা কোনো সোয়াবিন পাই নাই, কি পাইবে কিভাবে? ওই বশির সাহেব ঘোষণা দিল রমজানের পরে সোয়াবিনের দাম কম, এর ভিতর ওনার যা করার করে নিয়েছে। এরপরে আর করবেই বা না কেন, এই যে শফিকুর রহমান জামাত ইসলামের যিনি বলছেন আমির, এবং এখন অবৈধ যে জামাত ইসলামের ঘোষণাকারী নায়েবে আমির বলছেন এই যে তাহের সাহেব, এদের কেউই আর কি ইসলামিক দলও না, দুজনেই ডাক্তার। তো এই জায়গাটাই আর কি যে ঘোষণাটা বশির সাহেবের 14 টাকা লাভ, এই লাভটা সে করতেই পারে না। আমি নিউজ স্টারের একজন সংবাদ সম্পাদক হিসাবে বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমার সিয়ান্ডের ব্যবসা, 38 বছর রাজস্ব আহরণ করি, মালামাল কমিউনিটি আইটেম। একসময় আমি 1988 সালে চাউল আমদানিকারক ছিলাম এই দেশের প্রথম। এলসিটাই ছিল আমার এই যে গোলদার অ্যান্ড সন্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল নামে। তো সেই জায়গা থেকে কমোডিটি আইন, খাদ্যদ্রব্য, এই চাল ডাল তেল আমদানিতব্য মালামাল, এর উপরে সর্বোচ্চ চাল ডাল তেল এইটা লাভ করবে 80 পয়সা। এই যে 14 টাকা রেটিং করে দিয়েছে, আমি এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, এটাই আমার এনেক্সা, যেহেতু আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, এই জায়গাটাই উপস্থাপন করলাম। ধন্যবাদ। আর এই জায়গাটায় আপনার আমার সেই কথাটা কিন্তু এখনো চালু হয় নাই, যতদিন না পর্যন্ত সরকারি এই যে বিক্রয় সংস্থা টিসিবি এইরকম আমদানিতব্য মালের বিক্রয় রেট চার্ট দোকানে দোকানে মহল্লায় মহল্লায় ঝুলাইয়ে না দেবে মুদি দোকানদারদেরকে, গ্রোসারি শপে, এর কোনো সুরাহা আমরা পাইব না। আর এটা করতে পারবে না, সিন্ডিকেট বন্ধ হয়নি, বন্ধ হবে, এটা বেড়েছে। আর ধন্যবাদ। নিউ ইয়র্ক টাইমস, আর এইটা আরো বেড়ে যাবে কি জন্য, এই যে 2.25 লক্ষ এসএসসি নিবন্ধন করতে পারে না, এই ছেলে পিলোকে কি 1.5 বছর বসে থাকবে? আবার পরীক্ষা তো এসএসসি হবে 1.5 বছর পর। এদের যাদের গোপদাড়ি গজিয়েছে পেকে যাবে, আর যাদের গজাই নাই গোপদাড়ি উঠে যাবে, লজ্জায় আর এরা নিবন্ধনও করবে না, পরীক্ষাও দেবে না, হয় সন্ত্রাসী হবে, ফ্যান্সি ডিল করাবে, না হলে আত্মহাননের পথ বেছে নেবে, না হলে মা বাবাকে খুন করবে। হ্যাঁ, এইটা আমি এখনো উপস্থাপন করছি এই মিড টার্মে, শুধুমাত্র আর কি ওই যে যারা যে প্রতিষ্ঠানে পড়তো ওদের ওই রোল নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষাটা নিয়ে নেবে, বি বা সি সেট প্রশ্নে এখনো সময় আছে। এটা আপনি সে প্রথম থেকে বলে আসছেন, কন্টিনিউ প্রত্যেকটা আমাদের অনুষ্ঠান, মানে আমাদের আমি এই রকমটা করে যখন আইইডিসিআর কোভিডের উপরে প্রচারণা বন্ধ করে দিল, আমি এই জায়গা থেকে প্রোগ্রাম করেছি, আমি মাস্ক এবং অন্যের থেকে চেয়ে নিয়ে আমি বিতরণ করেছি, যে কারণে আমি কোভিড আক্রান্ত হই, আইসিইউতেও ছিলাম, তারপরেও কিন্তু আমি ওই প্রচারণা বিমুখ হই না। এই যে এসএসসি পরীক্ষা এর বলবে কে? শিক্ষা উপদেষ্টাই তো নাই, শিক্ষা উপদেষ্টা যেসব কথাবার্তা বলে এইসব কোনো কথার মধ্যে পড়ে না। এদের উদ্দেশ্যই হলো আর কি এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে আওয়ামী লীগ তো যেটা ক্ষতিগ্রস্ত করছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা তলানিতে চলে গেছে। সে উচ্চ শিক্ষা হোক, পেশাদারি শিক্ষা হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আর আপনার এই যে মাধ্যমিক শিক্ষা হোক, হ্যাঁ, এই জায়গাটা তখনই শেষ হয়ে গেছে যখন পিএসসি জিএসসি বন্ধ করে দেওয়া। এটা কিন্তু দুর্বিসন্ধি আমাদের এই দেশের পরজীবীদের। আর এটা বলছে না যে এটা ইন্ডিয়ার পরামর্শই করছে, এটা পরিকল্পিত ভাবে। পিএসসি জেএসসি ইন্ডিয়াতে আছে, ওদের সনদ নাই,
কিন্তু ওই একাডেমিক ভাবে আর কি পিএসসি জেএসসি ক্রস না করলে ওই যে মাধ্যমিকে মানে পারমিশন দেয় না, নিম্ন মাধ্যমিক অর্থাৎ 6-এ ওঠা যায় না, আবার যেটা মাধ্যমিক 9-এ ওঠা যায় না। পিএসসি না হলে 6-এ ওঠা যাবে না, তো ওইটা না হলে 9-এ ওঠা যাবে। এসএসসি যেটা আমাদের এসে ড্রাইভিং এ 5ম শ্রেণীর ওই যে সার্টিফিকেট লাগে, এটা তো হেড স্যার দিলেই চলে। হ্যাঁ, তো ওটা কি সনদ না? যার নাই সে তো আর ড্রাইভার হতে পারে না। তো এই জন্যই এটাও কেউ বলবে না, কিন্তু এইটা কেউ বলবে না। আর আমরা যারা বলছি, আমি যে বলছি, আমার তো মুহ আর কি, এই যে প্রোগ্রাম করতেছি একটু পরেই লোক আসবে, আপনার এটা করে লাভ কি? আপনি ইউনূস সাহেবের নাম নেন কেন? আপনি আসিফ নজরুলের কথা বলেন কেন? আমার এই ভবনেই তো নিউজ স্টার ভবনেই 90 জন নটরডেমিয়ান থাকে, যাদেরকে এই যে 1/11-এর সময় বৈষম্য পুলিশ ধরে নিয়ে গেছিল, ইন্টারগেটও করেছে। আমার ছেলে তার বন্ধুরাও ছিল, আমি নিজেও এই এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি এই যে ছাত্র জনতার সাথে। তা আমরা কি ইউনূস মহোদয়ের লোক না? অবশ্যই। আমি এখন যেটা বলছি আর কি, এনসিপি কে নিয়ে অপপ্রচার করবেন না, এনসিপি ক্ষমতায় যাবে। কারণ এই দেশের যে প্রায় 4.5 কোটি আওয়ামী সমর্থক সাধারণ মানের, এদের তো এনসিপি মাফ করে দিয়েছে নাহিদ ইসলাম। আমার ভোটটা তো আমি দিবই, এবং সকল এইরকম সাধারণ মানের আওয়ামী লীগকে বলছি যে আপনারা সবাই ভোট দিবেন এনসিপি কে। আর ওই এলাকায় যারা এইরকম বৈষম্য করছে এদেরকেও ধরিয়ে দিবেন আপনার এই এনসিপির বৈষম্য বিরোধী ওই যে এলাকা ভিত্তিক যারা ছাত্র সংগঠনের আছে এদেরকে, অথবা নাহিদ ইসলামকে ফোন করবেন, ফেসবুকে তাকে মেসেজ দিবেন নাহিদ ইসলামকে। নাহিদ ইসলামের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ওপেন, আপনিও যদি মনে করেন করতে পারেন। এর প্রচারটা, এরা তো বাচ্চা ছেলে, এদের প্রচার নাই। এদের যে সামান্তা শারমিন যে মেয়েটা, এর মনে হয় ভয়টাই দেখাইছে না কি হয়েছে আল্লাহ জানে। আমি এই মাসখানিক আর এর কোনো মুখপাত্র হিসেবে কার্যক্রমটা দেখছি না। আমি এখান থেকে উপস্থাপন করছি সারা দেশে সকলের প্রতি আর কি, আপনাদের এই রকম বৈষম্যমূলক কাজই যারা যেখানেই করবে, এই এনসিপির এখন যে আহ্বায়ক নাহিদ ইসলামকে অবগত করবেন। আর আমাদের এই যে www.dailynewsstar.com, আমার যেটা মোবাইল নম্বর 01819227269, এখানটায় ফোন দিবেন। এখানটা থেকেই বা আমার যেটা ফেসবুক এস আলী গোলদার, হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার, এখানটায় আপনাদের মেসেজটা দিয়ে দেবেন তাৎক্ষণিকভাবে। আমি নিজে দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে আর কি এই কার্যক্রমগুলো করছি, চলমান রেখেছি আর কি। একটাই আমার একমাত্র আর কি অনলাইন ভিত্তিক, স্টুডিও ভিত্তিক এই যে জাতীয় এই অনলাইন চ্যানেল এনএসটিভি এস এ গোলদার। ধন্যবাদ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন কয় মিনিট গেছে গো? 32। তো সময় কিছু আরো কিছু হেডিং আছে, আমি জরুরি মানে অল্প সময় আমি শেষ করছি হেডিং গুলা। আমাদের বাকি অনুষ্ঠান আছে, হজমরা, তারপরে 71 মুক্তিযুদ্ধ 71 এবং পীর মুরিদি। তো আমি সংক্ষেপে কয়েকটা হেডিং আমি শেষ করছি শর্ট টাইমে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, একই আশঙ্কা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী। আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না, মির্জা ফখরুল। কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি, আমির খসরু। ক্রিমিয়া ছেড়ে দিতে পারেন জেলেনস্কি, ট্রাম্প। অর্থ আদায়ের জন্য অনেকে মামলা করেছে, নিরীহদের হয়রানি নয়, আইজিপি। জুলাই আন্দোলনে যুক্ত ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা বিরক্তিকর, ফারুকি। 3 হত্যাকাণ্ডের ভয়ঙ্কর চিত্র। ফারুকি সাহেব দ্বৈত খেলা খেলছে। জি 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 100%। ইরেশ জাকিরের উপরে বৈষম্যমূলক যদি হয়েই থাকে, তো উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন উনার পক্ষ থেকে অথেন্টিকেশন করে, এটা ঠিক মিট সব বুঝি না। ইরেশ জাকির ভালো ছেলে কি মন্দ ছেলে এটা পরে দেখা যাবে আর কি। এইটার স্পেসিফিক যারা মামলা করেছে এরা কারা, তথ্য পাত্র দেন, এইটাই বলতে। এটা মানে তো নেগেটিভ কথাবার্তা না, এইটাই বলা চলে না আর কি, উপদেষ্টা হিসাবে এগুলো চলে না। হ্যাঁ, এইটা এখানটাই আপনার একটু থামিয়ে দিই। আমি এই জায়গাটাই আর কি আসিফ নজরুল মহোদয় এবং এই যে আমাদের ওই কি বলে ফারুকি সাহেব যে কথাটা বলছেন এর উপরেই আমি এই রকম সেই আগস্ট 7 থেকে এই পর্যন্ত আমার 25টি উপস্থাপনা অ্যানেক্সার আকারে এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, যেটা আজকেও আমি আবার পুনরুল্লেখ করছি, এর ভিতরে আর কি এই যে ভুয়া মামলা যারা করছে একমাত্রই রোধ করার পথটা আছে। থানায় যারা মামলাটা নিচ্ছে এফআইআর, আর আদালতে যে পেশকার
ওই যে সিআর মামলা নিচ্ছে আর কি, কোর্ট রিপোর্ট মামলা। জি। এই জায়গাটা এনারা যদি তখনই করতে পারবেন যখন আর কি আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। জি। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপস্থাপনা এটাও করেছি, আমার এর ভিতরেই আছে একাধিকবার আর কি। 1971 সালের রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, যেটা মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলছেন, আমি সেই 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার, আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও এই যে মুক্তিযোদ্ধা, এটি আমাদের সনদ। আমি 265 দিন রণাঙ্গন বনগা বেনাপোল যুদ্ধ করতে যাই, আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা। যদি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বা বাংলাদেশের যে কোনো দানবীর যদি আমাকে এই যে দান করে, আমি আমার চোখ এবং কানের চিকিৎসা করাই আর লাভ হবে না, এ কানে আমি আর শুনবো না। তো এই জায়গাটাই আর কি চোখের চিকিৎসাটা করাইতে পারি, উপস্থাপন করলাম। তবে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আর কি আমি কোনো সুবিধা অনুদান ওই যে নাম ধাম তালিকাভুক্তি চাই না। আমি যেটা চাই যে আবেদনটা করেছে 1971 সালের রণাঙ্গন মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই মুক্তিযুদ্ধে আমার একটি ভাই আমার হাতের ওপরে শহীদ হয়। তো এই জায়গাটাই সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি বরাবরও আমি উপস্থাপনা করেছি আর কি। এখানে যেটা হজ উমরা, গতকাল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। এইটা হজ শেষে আর কি ওই যে 13টি দেশের নিষেধাজ্ঞা অস্থায়ী উঠে যাবে, আবারও সবাই হজে যাইতে পারবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখনকার যেটা আমাদের শেষ প্রোগ্রাম খুব সংক্ষেপে, পীর মুরিদি। 35 বছর আগ হতে আর কি আমি পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমার এই যে আমি দায়িত্বপ্রাপ্ত খলিফা বা পীর, আমি আর কি এই পীর মুরিদি করতে যাই। এক সময় আর কি বর্তমান যিনি পীর সাহেব চরমনাই রেজাউল করিম, ওনার বাবা আর কি এই ফজলুল করিম আর আমরা পীরালি কলিগ। মামুনুল হকের পিতা যখন ওই যে বঙ্গসেনা তাড়ানো আন্দোলন করে, লং মার্চ, এই যে কি বলে সাইকুল হাদিস আজিজুল হক, ওই যে বঙ্গসেনা তাড়ানো আন্দোলনেও আমি ছিলাম। তারপরে তো আমরা 3 মাস লাঠি নিয়ে ওই ইট পাথর নিয়ে ওই যে বেনাপোল সীমান্তটা পাহারা দিয়েছি, বঙ্গসেনা ঢুকতে পারে নাই। সেই মামুনুল হক সাহেব তাবলিগটাকে 2.5 খণ্ড করেছে। তো এই যে পীর মুরিদের ভিতরেই তাবলিগটা আমি বলে দিচ্ছি, এর মূল কারণ হইল এই যে মাওলানা জুবায়ের এবং এখানকার এই যে সাদ, এই যে মামুনুল, এদের এই গ্রুপিং এর কারণে 3 খণ্ড হয়েছে। কাকরাইলটা অফিস পেতে নিয়ে ভিসাও দেওয়া হয়। তো এখানটায় মেহমানদারি করা হয়। আমি করজোরে অনুরোধ করছি এই যে মাওলানা জুবায়ের মহোদয়কে, আপনি কাকরাইলটা ছাড়েন। এই যে 18 কোটি জনগণের এটা মার্কাজ, এই জায়গাটার থেকে মুরব্বীদের মধ্য থেকে যিনি উপযুক্ত হবেন তিনি আর কি ওই জোড় গেঁথে দিবেন, 40 দিনের চিল্লা দিবেন, বয়ান করবেন, দোয়া করবেন, এই ইত্যাদি আর কি। এবং এই জায়গাটায় আমার যে উপস্থাপনা, তাবলিগটাকে আমরা খণ্ড বিখণ্ড না করি। এখানে আপনার ওই যে গতকালের একটা প্রশ্ন ছিল যে সাংবাদিকতা এবং সংবাদপত্রের সাংবাদিক এবং সংবাদপত্রের সাংবাদিকতা। হ্যাঁ, সংবাদপত্রের সাংবাদিকতা বলতেই বোঝায় ওই যে গতকাল যেরকম বেগম রোকেয়ার একটা নিউজ ছিল যে পায়োনিয়ার আমাদের এই দেশের মহিয়সী এই যে নারী বেগম রোকেয়া, কিন্তু ছবিটা দেওয়া হয়েছে এই শারমিন মুর্শিদ, যার সাথে এই দেশের বাঙালি মহিয়সী রমণীরও চিত্রটা যায় না, আর কথাটা ওই রকমই হয় না। তো সাংবাদিকতারই হচ্ছে ওইটা ছবিটা দিতে পারে সাংবাদিকে, হয় শেষে হবে বা ডাইনে হবে। তো এই জায়গাটাই এইটাই হলো আমাদের এই দেশে যেহেতু সাংবাদিক নাই, এটা একটু হতেই পারে। আমি এখান থেকে উপস্থাপন করছি। আপনারা যারা সংবাদপত্রের মালিক, দূরে আছেন, পালিয়ে আছেন, যাই আছেন না কেন, আপনার সম্পদ যদি আপনি রক্ষা না করেন, যে অপসাংবাদিকতা হচ্ছে, এর দায়ভার আপনার উপরেই পড়বে আর কি। এখান থেকে উপস্থাপন করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
আমি তো বুঝি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।